ভালোবাসা বাড়াতে চাইলে এমনিই বলতে পারতে। হুমা কপাল কুঁচকে আলভির দিকে তাকালো। আলভি বলল, না মানে আমার খাওয়া আইসক্রিম নিজে খেলে, তাই আর কি। তোমার মুখ বন্ধ করতে, কখন কি বলে ফেলো কে জানে। কি বলতাম? ভাই কেমন কি কথা হলো যে এত চিন্তায় আছো? হুমা আরো কপাল কুঁচকে আলভির দিকে তাকালো। আলভি হেসে বলল, ডোন্ট ওয়ারি, মেয়ের অভাব নেই, তোমার টিট ফর ট্যাট দিলেও নিব না। হ্যাঁ, আমি তো দিতে বসে আছি। তাই বুঝি? লাইনে বসো কিন্তু। তোমার জন্য লাইন? স্বপ্ন বেশি দেখো? স্বপ্ন কিসের? কোন মেয়ের চোখে সমস্যা যে তোমার জন্য লাইনে লাগবে? অনেকেই আছে, আমার এক্সদের জিজ্ঞেস করতে পারো। হুমা হাঁটা থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার এক্স ছিল? কেন থাকতে পারে না, 3টা ছিল। আবারও হুমার কানে যেয়ে বলল, কেন জেলাস? জেলাস না, অবাক। কার চোখে সমস্যা যে তোমাকে হ্যাঁ বলছে? হুমা কিছুটা হেসে হেঁটে সামনে এগোলো, অথচ আলভি কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতর থেকে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছু মুহূর্ত পর সে আবারও দ্রুত হেঁটে হুমার পাশে যেয়ে বলল, এক কাজ করো, আখির সাথে তোমার এখন ভালো বন্ধুত্ব না? ওকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে দেখো। বলেই আলভি আইসক্রিমে বাইট নিয়ে চোখ টিপ মেরে সামনে এগোলো। আফিয়া মুখ পিছন দিকে করে হুমা আর আলভিকে দেখে মুচকি হেসে মাহিনকে বলল, দুইজনকে একসাথে বেশ মানিয়েছে দেখ। মানিয়েছে ভুল না, কিন্তু যে হারে ঝগড়া করছে তা দেখছো? ঝগড়া করার সম্পর্কগুলো অন্যরকম মিষ্টি হয়। তা ঠিক, কিন্তু ওদের বিয়ে তো আর এখনই দিচ্ছি না, আমার মনে হয় জলদি ওদের মাঝে কিছু একটা হবে। আসিফ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপুর কি হবে? তোমরা হুমা আপির আর আলভি ভাইয়ের বিয়ে দিবে? আফিয়া আসিফের মুখ ধরে ফেলল, ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বলল, সিক্রেট, বুঝলি? আসিফ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। 2 দিন ভার্সিটি বন্ধ থাকায় হুমা শনিবারে ক্লাসে গেল। ক্লাসে যেয়ে দেখে সবাই অন্যরকম আচরণ করছে। তাকে দেখেই ক্লাসে ফিসফিস শুরু হয়ে গেল। সে যে বেঞ্চে বসলো সে বেঞ্চের বাকি মেয়েগুলো উঠে গেল, ফিসফিসানি বেরিয়ে গেল। উজ্জ্বল রুমে এসেই তার সাথে কথা বলতে এলো, অথচ 2টা ছেলে তাকে টেনে নিয়ে কি যেন বলল। হুমা সেদিকে খেয়াল না করে বই খুলে বই পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে সাফা, মোমো আর মিলিকে তার সামনে এসে দাঁড়ালো। সাফা কেমন কেমন মুখ করে বলল, কি সোনামণি, কি ভেবেছিলে তুমি আমার রাতুলের এত বড় ক্ষতি করবে আর আমি কিছুই বলবো না? সবে তো মাত্র শুরু। সাফা এক বেঞ্চের উপর দাঁড়িয়ে বলতে শুরু করলো, শোনো শোনো শোনো, সবাই তো সবে মাত্র মিলির কণ্ঠ নষ্ট করার কথা শুনেছ। ও আমার সাথে কি করেছে তা তো শোনোইনি। হুমা, দ্য ফার্স্ট গার্ল অফ ইউর ক্লাস, তার বেস্ট ফ্রেন্ডের অর্থাৎ আমার বয়ফ্রেন্ডের উপরেই লাইন মারার চেষ্টা করেছে, আর যখন তা পারেনি তখন তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে। তো সবাই ভালো মতোই বুঝতে পারছো সে কেমন ভালো মেয়ে। হুমা যথাসম্ভব তার বইয়ে ধ্যান মগ্ন করার চেষ্টা করলো, কিন্তু পারল না। পিছন থেকে হাজারো কথা তার কানে শুয়ের ভাবে ছুকতে শুরু করলো। ওর সাথে মিশা যাবে না রে। কি অবস্থা, আমার ফ্রেন্ডের ওপর যদি নজর দেয়? নিজের 2 বেস্ট ফ্রেন্ডকে ছাড়িয়ে নি। মিলি ভালো গান গায় বলে তার কণ্ঠ নেওয়ার চেষ্টা করলো, আসলে মানুষ না কি? উজ্জ্বল বাধা দিল সবাইকে, কিন্তু কারো মুখ কি বন্ধ হয়? এক তো এই বলল, কি চরিত্রহীন মেয়ে রে বাবা, বেশে হলো অবাক লাগবে না। এমন কথা শুনে হুমার থাকতে পারল না, তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। দৌড়ে যেতে নিলেই শেষ কাছে আলভির সাথে ধাক্কা খেলো। আলভি হঠাৎ ধাক্কা খাওয়ার তীব্র গলায় বলল, দেখে চলা যায় না নাকি? হুমা আলভির মাহু থেকে মুখ উঠাতেই দেখে তার চোখ অশ্রু বয়ে যাচ্ছে। আলভি হতভম্ব হয়ে বলল, হুমা, কি হয়েছে, কাঁদছো কেন? হুমা কিছু না বলে আলভিকে জড়িয়ে ধরল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আলভির শার্ট চোখের পানি দিয়ে সে ভিজিয়েই যাচ্ছে। আলভির হাজারো প্রশ্নের উত্তর দেওয়ার তার সময় নেই। উজ্জ্বল হুমার পিছনে এসে হুমাকে দেখে তাকে বলল, হুমা ঠিক আছে? আলভি জিজ্ঞেস করলো, কি হয়েছে? উজ্জ্বল সব খুলে বলল। আলভির সাফার থেকে বেশি হুমার উপর রাগ উঠছিল। সে হুমাকে রাগান্বিত স্বরে বলল, তুমি না সবসময় অন্যকে মুখের উপর জবাব দাও, আজ এমন কি হলো যে মুখ দিয়ে কোনো কথাই বের হলো না? কাউকে উত্তর দাওনি কেন? আলভি হুমাকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু হুমা তার বুকে আঁকড়েই রইল। কেন যেন আলভির বুকের মাঝে তার কাঁদতে শান্তি লাগছে। কিছু মিনিট পর আলভির ফোনে কল এলো।
আলভির খুব বিরক্ত লাগছে বিধায় সে ফোন তুলল না, কিন্তু ফোন বেজেই গেল। শেষমেশ ফোন তুলে বলল, মা বলো। শোন, হুমাকে নিয়ে জলদি বাসায় আয়, আজ ওর অবস্থা ভালো না। তুমি কি করে জানো ক্লাসে এমন হয়েছে? ক্লাসে আবার কি হলো? আচ্ছা বাদ দে। শুন, মাহিন ফোন দিয়ে বলল আজ ওদের বাবার মৃত্যুবার্ষিকী। এই দিনে হুমার অবস্থা ভালো থাকে না, ওকে বাসা থেকে না বেরোতে, ওকে নিয়ে জলদি আয়। আলভি ফোন রেখে নিচু স্বরে জিজ্ঞেস করল, আজ আঙ্কেলের মৃত্যুবার্ষিকী? হুমার কান্নার বেগ আরো বেড়ে গেল। আলভি হুমার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। অন্য হাত হুমার পিঠে রেখে শক্ত করে বুকে আঁকড়ে ধরল। উজ্জ্বলের চোখে মুখেও দুঃখের ছাপ। হুমার কান্নার গতি কমলো। আলভি হুমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি, একটু দাঁড়াও। উজ্জ্বল, ওকে সামলাও। এমন সময় ধ্রুব আর রাহাত সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। দেখে হুমা আলভির বুকে। দেখে ধ্রুবর চোখ দুটো বড় বড় হয়ে যায়। আলভি কোথায় যেন দৌড়ে গেল, আর উজ্জ্বল এসে হুমার মাথায় হাত বুলিয়ে দিল। ধ্রুব রাগ সামলাতে না পেরে দ্রুত উপরে এসে হুমার বাহু টান দিয়ে তার দিকে ঘুরিয়ে উঁচু গলায় বলল, কয়টা ছেলে লাগে তোমার? হ্যাঁ, কয়টা লাগে? একটা দিয়ে হয় না? হুমার মুখে কান্নার সাথে বিষণ্ণতার ছাপ দেখা গেল, সাথে ঘৃণারও। হুমা ধ্রুবকে কষিয়ে এক চড় মেরে বলল, এতদিন তোমার উপর ক্ষোভ ছিল যে তুমি আমায় বিশ্বাস করনি। আজ নিজের ওপর ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একজনকে ভালোবেসেছি। তারপর মৃদু কান্না ভেজা কণ্ঠে বলল, আই হেট ইউ ধ্রুব, আই হেট ইউ সো মাচ। হুমা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। উজ্জ্বলও তার পিছনে গেল। আর ধ্রুব সেখানে দাঁড়িয়ে হুমার যাওয়া দেখল। আলভি ক্লাসে যেই চোখ বুলিয়ে দেখে সাফা হাসতে হাসতে মিলির সাথে কথা বলছে। আলভি সাফার সামনে যেতেই বলল, আরে আলভি, তুই আয়। তুই হোমাকে কি বলেছিস? আলভি শোন, তুই জানিস আজকে হোমার বাবার মৃত্যুবার্ষিকী, তাও তুই আজকের দিনে এসব করলে? ছি সাফা, ছি। তুই একথা বলছিস? তুই জানিস না ও রাতুলের সাথে কি করেছে? তুই এতদিন কিছু বলিসনি কেন? ভালোই জানতি। এতদিন কিছু বললেও তোকে জবাব দিত। আজও নিজে ভেঙে পড়েছে, তোকে কি বলবে? আলভি, তুই ওর সাইড নিচ্ছিস? আমি সঠিকের পক্ষ নিচ্ছি। আজকের দিনে তোর এসব করাটা মোটেও সঠিক হয়নি। আমি তোদের থেকে এসব আশা করিনি। শান্ত গলায় আলভি বেরিয়ে যেতে নিলেই দেখে ধ্রুব দরজায় দাঁড়িয়ে আছে। সে কিছু না বলেই চলে গেল। ধ্রুব রুমে ঢুকে সম্পূর্ণ ঘটনা শুনে এই মুহূর্তে তার নিজেকে মেরে ফেলতে মন চাচ্ছে। হুমাকে একই বলল সে। আলভি রুম থেকে বেরিয়ে দেখে হুমা নেই। পুরো ভার্সিটিতে খুঁজে নিচে যে উজ্জ্বলকে দেখে তার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করায় জানতে পায় হুমা রিক্সা নিয়ে বাসায় গেছে। বাসায় ফোন দিয়ে জানতে পায় হুমা বাসায়। সে নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলে। রাতে আলভি এসে বাসায় হুমাকে খুঁজতে লাগলো। তার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। হুমাকে না পেয়ে শেষমেশ সাফিয়াকে জিজ্ঞেস করলো, আপু, হোমা কইরা? কেন? কিছু এনেছে তাই। ছাদে আছে, যে দেখ। আলভি ছাদে যেই দেখলো হুমা ছাদে শুয়ে আছে। আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। হুমা আকাশের দিকে তাকিয়ে বলল, আজ আমার ঝগড়ার মুড নেই। তোমার পাশে অবস্থান পেতে পারি? খালি আছে। আলভি হুমার পাশে একটু দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। এক হাত মাথার নিচে রাখলো, অন্য হাত পেটের উপরে। আকাশের দিকে তাকিয়ে রইল। হুমা বলল, জানো, আমার আকাশে তারা দেখা বেশ পছন্দ। আগে যখন রাত জেগে ধ্রুবর সাথে কথা বলতাম তখন সারাক্ষণ শুধু তারা দেখতাম। কেমন যেন শান্তি শান্তি লাগতো। আলভি এক নজর হুমার দিকে তাকালো। কেন জানি কথাটা শুনে তার বুকের ভিতরটা মুচড়ে উঠল। কেন এমন তা হয়তো আলভি জানে, কিন্তু মেনেও এড়িয়ে যেতে চায়। হুমা দুই হাত উপরে নিয়ে আঙ্গুল দিয়ে লাভ শেপ করে এক চোখ বন্ধ করে তারা দেখতে লাগলো। আবার আলভির দিকে সে লাভ শেপটা নিয়ে আলভির দিকে তাকিয়ে বলল, এই দেখো। আলভি হুমার হাতের দিকে তাকালো না, হুমার দিকেই তাকিয়ে রইল। হুমা আলভির এই চাহনিতে অবাক না হয়ে পারল না। আলভি হুমার চোখে তাকিয়ে হুমার হাতটা তাদের মাঝে নিয়ে এলো। হুমা এ দেখে আরো অবাক হলো। দুজনে হাতের ফাঁকের আর পার দিয়ে একে অপরকে দেখতে লাগলো। হুমা আবারও বলল, জানো, মাহিন ভাইয়া প্রায়ই বলে বাবা নাকি মৃত্যুর পর তারা হয়ে গেছে, সেখান থেকে আমাকে দেখে। তোমার কি মনে হয়? তিনি সেখান থেকে তোমায় দেখে কিনা জানি না, কিন্তু তুমি যেন তাকে প্রতিদিন দেখো, তার ব্যবস্থা করে এসছে। হুমা আলভির দিকে তাকিয়ে প্রশ্নসূচক ভঙ্গিতে বলল, মানে? আলভি উঠে তার পাশের ব্যাগ থেকে একটি বাক্স বের করে হুমাকে দিল। হুমা জিজ্ঞেস করলো, এখানে কি?
নিজে দেখো। হুমা উঠে বসে বাক্সটা খুলল। খুলে দেখলো তার বাবার ছবি। হুমা তখন ছোট, তার বাবার কোলে বসে গলা জড়িয়ে রেখেছে। তার চোখে জল এসে পড়ল। সে আবারও প্রশ্নবোধক ভঙ্গিতে আলভির দিকে তাকালো। আলভি বলল, তুমি জিজ্ঞেস করবে তাই আমি নিজে বলি। আজ তোমার বাসায় গিয়েছিলাম, তারপরে ছবি বাছাই করে ফ্রেম নিয়ে এলাম। তুমি এত দূরে গেলে কি জন্য? তোমার জন্যে। আলভি এক মুচকি হাসল। হুমা কান্না করছে কিন্তু তার মুখে হাসি। আলভি হুমার কাছে এসে তার চোখে চোখ রেখে বলল, আমি জানতাম না কারো কান্না আমাকে হাসি এতটা মুগ্ধময় হয়। হঠাৎ হুমার বুকের ভেতরটা ধক করে ওঠে। আফিয়া আলভির পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিচ্ছে। আলভি বিরক্ত হয়ে বলল, আপু, আমি ধূসর রঙের পাঞ্জাবিটা পরতাম, এটা কেন? এটা আমি কিনেছি তাই। আপু, তুমিও না? আসিফ আলভিকে কেমন লাগছে রে? পুরা হিরো। ভাইয়া, নীল রঙের পাঞ্জাবিতে তোমার দারুণ লাগছে। তিন ভাই বোনের কথোপকথনের মাঝে আফিয়া দেখল হুমা সিঁড়ি দিয়ে নিচে নামছে। সে আলভিকে ঘুরিয়ে বলল, বলতো হুমাকে কেমন লাগছে? আলভি হুমার দিকে তাকাতেই চোখ সরাতে পারল না। নীল রঙের শাড়ি পরেছে, দুই হাতে কাচের চুড়ি ভর্তি, চোখ কাজল মাখা, কপালে ছোট্ট একটি টিপ, আর প্রধান আকর্ষণ হলো তার চুলের বেরি ফুলের মালা। এসব তার নজর কেড়ে নিচ্ছে, যেন কোনো নববধূ তার সামনে হেঁটে আসছে। চোখ সরাতে চেয়েও ব্যর্থ সে। এদিকে আফিয়া আর আসিফ মিটিমিটি হাসছে। আফিয়া জোরে তার মাকে ডাকলো। এই মুহূর্তে আলভির খুর ভাঙল। সে হতচকিত হয়ে চোখে এদিক সেদিক করতে লাগলো। মা এসে আলভি আর হুমাকে দেখে তাদের পাশাপাশি দাঁড় করিয়ে তার চোখ থেকে কাজল নিয়ে দুজনের কানের পিছনে লাগিয়ে দিল, আর আফিয়াকে তাদের ছবি তুলতে বলল। আফিয়া দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুলতে নিল। হুমাকে আরেকটু কাছে আসতে বললে হুমা একটু কাছে আসলো। তাও হলো না, আরেকটু কাছে আসতে বলল, কিন্তু পর্যাপ্ত ছিল না বিধায় আলভি হুমার কাঁধে হাত রেখে তার কাছে টেনে নেয়, আর হুমা সম্পূর্ণ আলভির সাথে মিশে যায়। অবাক হয়ে আলভির দিকে তাকায়। আলভি আফিয়াকে জিজ্ঞেস করলো, এবার ঠিক আছে? পারফেক্ট। আফিয়া ছবি তুলল। আলভি পাশে তাকিয়ে দেখে হুমা তার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সে একটু হেসে হুমার চোখের দিকে তাকালো। নীলচে আকাশে চোখগুলো গভীর, যেন মায়ার সমুদ্র, যেখানে সে ভেসে যেতে পারবে দিবা রাত্রি সারাক্ষণ। এমন সময় আফিয়া আরেকটি ছবি তুলল। আফিয়া আর আসিফ ছবি দেখতে লাগলো। মা রান্নাঘরে গেল। আলভি হুমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, তোমার চোখগুলো দেখি সমুদ্র থেকেও বেশি গভীর, কখন না কখন ডুবে যায়। আমি কিন্তু আবার সাঁতার পারি না, কিন্তু এই সমুদ্রে ডুব দিতে পারলেও আমি ধন্য। আলভি মাথা উঠিয়ে দেখে হুমা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। স্বাভাবিক অর্থে সে কিছুই বুঝেনি। আলভি এক বাঁকা হাসি দিয়ে চলে গেল বাহিরে। হুমা কিছুই বুঝল না, সব যেন তার মাথার উপর দিয়ে গেল। আলভি গেট দিয়ে বাইক ঢুকাতে নিলেই তারা দেখে সবাই তাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। হুমার একটু অবাক লাগলো। সে আলভিকে আস্তে করে জিজ্ঞেস করলো, সবাই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমার বোন আমাদের ম্যাচিং ম্যাচিং পড়িয়েছে দেখে আমাদের দম্পতি লাগছে তাই। ইস, বাজে কথা বলো না তো। ইয়ার কি করে বলছি না ম্যাডাম, দেখো তোমার এবং আমার খবর নিতে লোকজন এসে পড়েছে। হুমা পিছনে ফিরে দেখে সাফা, মিলি, মোমো, আঁখি, উজ্জ্বল আর সাকিব সবাই এসে উপস্থিত। আলভি বাইক পার্ক করে নিচে নামলো, সাথে হুমাও নামলো। হুমা জিজ্ঞেস করলো, সবাই দল বেঁধে আসছে কেন? উজ্জ্বল বলল, প্রশ্ন ভান্ডার খুলতে। মানে? বুঝে যাবে লালটুসি। সাফাই সেই জিজ্ঞেস করলো, আলভি, তুই এই মেয়ের সাথে কি করছিস? আমি বুঝেছিলাম ওই দিন আমার ভুল দেখি তুই সবার সামনে আমাকে বকেছিস, অথচ এখানে দেখি অন্য কাহিনী। আঁখি বলল, তুই তো আমি বললি না তোদের মাঝে কিছু চলে? আমার তো ওই দিনই সন্দেহ হচ্ছিল। হ্যাঁ দেখ, একই রঙের শাড়ি, পাঞ্জাবি, পুরো নব দম্পতি লাগছে। হুমা অবাক হয়ে আলভির দিকে তাকালো। দেখলো আলভি মিটিমিটি হাসছে। হুমা আঁখিকে বলল, এমন কিছু না রে, বাসা থেকে একসাথে বের হব বলে আন্টি বলল ওর বাইকে করে আসতে, আর কিছু না। তুই ওর বাসায় গিয়েছিলি? আমরা তো একসাথেই থাকি। একসাথে মানে? সবাই একসাথে বলে উঠল। হুমা ভয়ে এক পা পিছিয়ে বুকে হাত রাখলো। তার ভয়ে বুক কাঁপছে, সে কি বলবে ভেবে পেল না। সবার চোখ মুখ দেখে তার ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে স্নেহ ভরা চোখ নিয়ে আলভির দিকে তাকালো। আলভি হেসেই যাচ্ছে, তার হাসি আরও বেড়েছে। তাকে দেখে মনে হচ্ছে এই দৃশ্যটা বেশ উপভোগ করছে।
হুমা আলভিকে চিমটি কেটে বলল। পরে হাসতে থেকো, এখন সবাইকে একটু বুঝিয়ে বলো। আলভি যথাসম্ভব চেষ্টা করে হাসি বন্ধ করে বলল। তোমার চেহারা দেখে হাসি থামে কি করে? আচ্ছা শোনো, ও শুধু ওর বাসা থেকে দূরে থাকে বলে আমাদের বাসায় থাকে। আখি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। মানে তোদের মধ্যে তেমন কিছু চলে না? না। যাক বাবা, আমি তো ভাবলাম হুমা আমাকে না বলেই বিয়ে করে নিলি। আলভি এই কথা শুনে আবারও হেসে উঠল। হুমা এদিকে লজ্জায় একাকার। রাগী দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে এক ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। আখি, উজ্জ্বল আর সাকিবও তার পিছু গেল। সাফা আলভিকে বলল। আলভি শুন, আমি ওই দিন যা করেছি ঠিক করিনি, কিন্তু তুই এ মেয়ে থেকে দূরে থাক। মেয়েটা সুবিধার নয়, তুই তো সব জানিসই, তাই না? আলভি হ্যাঁ না কিছু বলল না, শুধু জিজ্ঞেস করলো। ধ্রুব আর রাহাত কোথায়? আসছে। হুমা আখির সাথে কথা বলছিল এমন সময় তার চোখ পড়ে আলভির উপর। আলভি একটা মেয়ের সাথে কথা বলছে। মেয়েটাকে সে চিনে, তাদের ক্লাসেরই মেয়ে, এমনকি তাদের ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে। হুমার কপাল সংকুচিত হওয়া শুরু করলো। আখি হুমার ধ্যান অন্য কোথাও দেখে আর নজরে ইশারায় তাকালো। আখি হেসে দিয়ে বলল। কি দেখছিস? এই সাহেবজাদা বলেছিল তার জন্য নাকি মেয়ের লাইন বসে আছে, অথচ এখন দেখো প্রমার পেছনে লেগে আছে। আলভি প্রমার পিছনে না, প্রমা আলভির পিছনে লেগে আছে। প্রমা আলভির পিছনে? জি, আলভি কিন্তু আমাদের ভার্সিটিতে অনেক ফেমাস। বলিস কি? ক্লাসের অন্য ছেলেদের তো কোনো না কোনো গুণ আছে। ওর কি গুণ আছে যে মেয়েরা ওর পেছনে পাগল হচ্ছে? ওর পার্সোনালিটি অনেক চার্মিং, তাই। আমার চোখে তো পড়লো না, কিন্তু আমার তো মনে হলো পড়েছে। হুমা এবার কপাল কুঁচকে আখির দিকে তাকালো। আখি অট্ট হাসি দিয়ে বলল। প্রমা আলভিকে তুই আসার আগের দিন সম্পূর্ণ ক্লাসের সামনে প্রপোজ করে, আর আলভি প্রত্যাখ্যান করে দেয়। তাই বুঝি? জি, আর আমার মনে হয় এই প্রত্যাখ্যানের কারণ তুই। উফ, যাতা বকিস না তো। যাতা বকছি না, আলভিকে ওদিন সম্পূর্ণ ক্লাসের সামনে নাকি সাফাকে তোর জন্য বকেছে। আলভিকে কখনো ওর বন্ধুদের বিরুদ্ধে যেতে দেখিনি, অথচ সেদিন তোর জন্য সাফাকে পুরো ক্লাসের সামনে তোর বিরুদ্ধে বলার জন্য কথা শোনালো। তুই গত সপ্তাহে ভার্সিটিতে আসিসনি বলে জানিস না। এছাড়া তুই আমাকে তোর অতীত নিয়ে কিছু বলিসনি বিধায় তোর উপর প্রচণ্ড রাগ ছিলাম, কিন্তু শেষমেশ আলভি নিজে এসে আমাকে বোঝালো যে তুই তোর সব ফ্রেন্ডদের হারিয়েছিস, আমাকে হারাতে চাস না বলে আমাকে কিছু বলিসনি। আমার মনে হয় ওর মনে তোর জন্য ফিলিংস আসে। এমন কিছু না, ও শুধু আত্মীয় বলে দায়িত্ব পালন করছিল। মুখে হুমা যাই বলুক, মনে মনে আলভির এসব করণীয়তে সে মুগ্ধ। আলভির দিকে তাকাতেই তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি এসে কখন উপস্থিত হলো সে নিজেই জানল না। প্রতিযোগিতা শুরু হলো। প্রথমে কবিতা আবৃত্তি, তারপর নাচ নাটক। আলভি, আহাত আর কয়েকটা ছেলে স্টেজে নাটক প্রদর্শন করলো। তা দেখে হাসতে হাসতে সবাই কাহিল। এরপর এলো গানের প্রতিযোগিতা। হুমা আর উজ্জ্বল সবার শেষে গান গাইবে। এর আগে হলো ধ্রুব ও মিলির, মাঝে আরও 2টা পারফরমেন্স। ধ্রুব আর মিলি স্টেজে আসতেই তালির বর্ষণ শুরু হলো। তারা গান গাইল। তুমি মোর জীবনের ভাবনা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা। আখি অবাক হয়ে হুমা আর উজ্জ্বলকে বলল। এটা না তোদের গান? হ্যাঁ। তাহলে ওরা কেন গাচ্ছে? নিশ্চয়ই চুরি করেছে। আমি এখনই যেয়ে দেখছি। কি বললি? আমরা যে এটা গাইতাম তার প্রমাণ কি? তাহলে এখন কি করবি? দেখতে থাক। হুমা উজ্জ্বলের দিকে তাকিয়ে হাসলো। উজ্জ্বল উত্তরে হাসি দিল। পরপর 2টা গান গাওয়ার পর উজ্জ্বল আর হুমা গান গাওয়ার জন্য স্টেজে গেল। এদিকে আখি অস্থির, ভয়ে তার কলিজা শুকিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতা হুমা আর উজ্জ্বলের সাথে তার জন্য গুরুত্বপূর্ণ। চোখ বন্ধ করে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। এরই মাঝে হুমা আর উজ্জ্বল গান ধরল। গান শেষ হতেই তালির বর্ষণ শুরু হলো। আশেপাশে তাদের নাম বুঝতে শুরু করলো। উজ্জ্বল ও হুমা একে অপরের দিকে তাকিয়ে হাই ফাইভ দিল। আখি তো লাফাতে লাফাতে অস্থির, পারলে সেখানে নিচেই দেয়। হুমা নিচে নামতেই হুমাকে জড়িয়ে ধরে। প্রতিযোগিতায় শেষমেশ হুমা আর উজ্জ্বলই জিতে। আশেপাশে ফিসফিস কথা শুরু হয়। হুমা আর উজ্জ্বল স্টেজ থেকে নিচে নামতেই দেখে সাফা, মিলি, ধ্রুব, আহাত
সবার মুখ কালো, শুধু আলভি হুমাকে দেখে মুচকি হাসছে। হুমা সাফার সামনে দাঁড়িয়ে বলল, সেদিন বেশ বলেছিলি ক্লাসের সামনে আমি এই করেছি সেই করেছি, তখন সবাই আমাকে দোষারোপ করেছিল। আজ দেখ সবাই বলছে আমি এত সুন্দর গান গাই। মিলির সাথে হিংসা করে ওকে ঔষধ দেওয়ার মতো কাজ আমি কেন করব? আসলে তো এত বড় গাধামি আমার করার দরকার কি ছিল, তাই না মিলি? মিলি কিছু না বলে চোখ নিচু করে ফেলল। এক ঢোক গিলল সে। আলভি বলল, আর যাই হোক, হোমার কণ্ঠে শুনে মনে হয়নি তার প্রতিযোগিতা জয়ের জন্য এমন উল্টাপাল্টা ট্রিক খাটানোর দরকার আছে। সাফার আগে ফুপিয়ে বলল, তুই কার দিকে, ওর দিকে না আমাদের? কারোই না, যা সঠিক আর যা ফ্যাক্ট তার দিকে। হুমার কণ্ঠ যে মিলে থেকে অনেক সুন্দর, তা নিয়ে দুমুখ কথা নেই। হুমা আলভির সাপোর্টে কিছুটা অবাক হলো। সাফা আলভিকে কিছু বলতে যাবে এর আগেই হুমা আবারও সাফাকে বলল, আসলে তোরও ওদের ওপর বিশ্বাস ছিল না, তাই তো আমাদের গান চুরি করে ওদের দিয়েছিস। কিন্তু কি হলো? কিছুই হলো না, শেষমেশ আমরাই জিতলাম। আহারে, আমার তোর জন্য খারাপ লাগছে। সাফার আগে ফুলছে, তার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। হুমা যেতেই ধ্রুব বলল, এটা ওদের গান ছিল, এজন্যই তো বলি শেষ পর্যায়ে এসে তোরা গান পরিবর্তন করলি কেন? প্লিজ, তোদের সামনে হাত জোর করছি, এখন এসব বন্ধ কর প্লিজ। ধ্রুব রাগ দেখিয়ে চলে গেল। মিলি তাকে ডাকতে পিছু পিছু গেল। আঁখি অবাক হয়ে হুমাকে জিজ্ঞেস করল, তোরা জানলি কি করে যে ওরা গান চুরি করবে? হুমা উজ্জ্বলের দিকে তাকিয়ে হেসে দিল, বলল, মোমো বলেছে, কিন্তু আমাদের সাহায্য করলো কেন বুঝতে পারছি না। কিন্তু আমি ঠিকই বলছি। কেন? আঁখি একটু হেসে সাকিবের দিকে তাকিয়ে বলল, কারো অ্যাটেনশন পেতে। হুমা সাকিবের দিকে তাকিয়ে হেসে দিল, বলল, ও আচ্ছা, এই কাহিনী। সাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো কাহিনী না বোধ হয়, বুঝতে পারছি ওর বন্ধুরা ভুল করেছে তাই সাহায্য করলো। তুই বুঝবি না, আমি এসব বুঝি। কচু বুঝিস, নিজের মনের কথা বুঝলি না আবার অন্যেরটা বুঝবি। সাকিব রাগ করে চলে গেল। উজ্জ্বল তার পিছু নিল। আঁখি থ খেয়ে হুমাকে বলল, আমি কি করলাম? জানি না তো। 4 মাস হয়ে এলো। হুমা এখন তার হাত খরচ চালাতে একটা টিউশনি করায়। আগে টিউশনিটা জোগাড় করে দিয়েছিল। 1 মাস হলো ছেলেটাকে পড়াচ্ছে, অথচ তার দুষ্টুমি দেখে তার মাথা খারাপ। ছেলেটার নাম পিঙ্কু, ক্লাস 2তে পড়ে। তার গাল দুটো দেখলেই হুমার টেনে দিতে মন চায়। চেহারাটা দেখে মনে হয় একদম জলের মতো শান্ত, অথচ তার দুষ্টুমি দেখলে মাথা খারাপের অবস্থা। এক জায়গায় বসে থাকাও যেন তার জন্য যেন দায়। হুমার কাছে নাকি সে আরও শান্ত থাকে, অন্য টিচারদের নাকি পাগল করে তুলতো। সে অনুযায়ী হুমার কাছে এসে ভালো মতো পড়ে। হুমা পড়াচ্ছিল, এর মাঝে পিঙ্কু তার দিকে তাকিয়ে আছে। হুমা গালে হাত দিয়ে পিঙ্কুকে জিজ্ঞেস করলো, পড়াবাদ দিয়ে কি দেখছেন? ম্যাম, আপনাকে না জানা চেনা লেগে কোথাও যেন দেখলাম। তাই? কোথায় দেখেছো? মনে আসছে না, তবে কোনো দেওয়ালের ছবিতে দেখেছি। তাই বুঝি? মনে করা লাগবে না, মনটা পড়াই দিন। পিঙ্কু তা করল না, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। বৃদ্ধদের মতো গভীর চিন্তা। হুমা হেসে বলল, এই অঙ্কটা করতে পারলে চকলেট দিব। না না, একটা মিষ্টি দেবেন গালে। গালে কিভাবে মিষ্টি দিব? মিষ্টি মানে কিস। হুমা হতচকিত হয়ে গেল, আমতা আমতা করে বলল, এসব কথা তোমায় কে শিখিয়েছে? বিকালের ভাইয়ার বন্ধু। ওনার সাথে আর কথা বলবে না, বুঝেছো? এসব নোংরা কথা। নোংরা কথা? অবাক হওয়ার ভঙ্গিতে বলল পিঙ্কু। হুমার খানিকটা হাসি পেল তার এমন ভাব দেখে, কিন্তু সে হাসি দাবিয়ে রাখল, বলল, পড়ো, না হলে মিস আর পড়াবে না কিন্তু। পিঙ্কুর সাথে সাথে পড়ায় মনোযোগ দিল, গভীর মনোযোগ। এই দেখে হাসি পেল হুমার। আচমকাই সে তার পাশের জানালায় তাকালো। না, কেউ নেই, শুধু গাছ আর গাছ। তাহলে এমন কেন মনে হলো যে কেউ তাকে দেখছে? পড়া শেষ করে যাওয়ার সময় পিঙ্কুর মা হুমাকে বেতন দিতে আসলো। হুমা বলল, আপু, আসলে আমি 2 দিন পর গ্রামে যাব আমার ভাইয়ের বিয়েতে। আচ্ছা, তাহলে আর পড়াতে আসছো না? না আপু, আসবো। পরশু আমার পরীক্ষা, পরীক্ষা দিয়েই আসবো। আর তারপরের দিন যাব বিয়েতে। বিয়ে কবে? এই শুক্রবারে। এমা, তাহলে তো আর 3 দিন বাকি। 2 দিন পরে গিয়ে একদিনে কি করবে? ঘরে সবাই আজ চলে গেছে, পরীক্ষা দেখে যেতে পারছি না। পরীক্ষা শেষ হলেই দৌড় দিব।
আচ্ছা, ওখানে কদিন থেকে এসো। রাতে আলভি আর হুমা খাবার খাচ্ছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে দুইজনের কাছে। এমন একাকী একটা ছেলে আর একটা মেয়ে এক ঘরে থাকলে হয়তো এমনই লাগে। আলভি ভাবতেও পারেনি তার মা বাবা হুমা আর তাকে একা এভাবে ঘরে ছেড়ে যাবে। জানলে সে বাসার বাহিরেই কাটাতো। তরকারি ভাত দিয়ে মাখিয়ে মুখে নিতেই সে ঝালে লাফিয়ে উঠল। হুমা তা দেখে আলভির দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। আলভি এক নিঃশ্বাসে পানি খেয়ে দীর্ঘশ্বাস নিতে নিতে বলল, তরকারি কে রান্না করেছে? আন্টি। মা তো ঝাল তোলে কেন? মা তো জানে আমি ঝাল খেতে পারি না। হুমার চোখে মুখে অপরাধী অপরাধী ভাব। সে মুখ কালো করে বলল, আমি খেয়ে দেখি ঝাল কম হয়েছে, তাই দিয়েছি। জলদি মিষ্টি দাও। হুমার চোখ দুটো বড় বড় হয়ে গেল আলভির কথা শুনে। নিজ অজান্তেই বলে ফেলল, লজ্জা লাগে না? আমি মরতে বসেছি, লজ্জা কিসে? জলদি মিষ্টি দাও। ছি ছি, এসব কি বলছো? আরে ঝাল লেগেছে, মিষ্টি কিছু দাও, চিনি বা অন্য কিছু। এত লজ্জার কি হলো? হুমা একটু হকচকিয়ে গেল। দৌড়ে রান্নাঘর থেকে চিনির বয়াম এনে আলভিকে দিয়ে জোরপূর্বক খাসতে শুরু করলো। আলভি চিনি খেয়ে বলল, তোমার মাথায় আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? আমি বুঝিনি। আলভি নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। হুমা বলল, কোথায় যাও? ভাবছি হাতের বাসায় যাই। ওর বাসায় 2 দিন থাকি। কেন? তুমি একা মেয়ে আর আমি একা ছেলে, একসাথে এখানে থাকাটা কেমন দেখা যায়? কোনো রকম দেখা যায় না। তুমি কোথাও যেও না। তোমার এরাতে কি বলো তো? আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে নাকি? আলভির ঠোঁটে দুষ্টু হাসি চাপা দিয়ে রেখেছে, কিন্তু ঠিকই তা হুমার চোখে ধরা পড়ল। হুমা চোখ সরু করে বলল, আজাইরা কথা বলে এখনই আন্টিকে কল দিব। আজব, এখানে আজের কি হলো? আমি না থাকলে তুমি আরো স্বাধীন অনুভব করবে। না, লাগবে না। কেন? আমি একা ঘুমাতে পারি না, ভয় লাগে। আমি ঘুমাবো তোমার সাথে? উফ, বাজে কথা বলো না তো। আমি ঘুমাতে পারবো, শুধু ঘরে একা না থাকলেই হলো। আলভি মুখ টিপে হাসছে। তা দেখে হুমার গা জ্বলজ্বল করছে। হুমা রাতে ঘুমাতে যেও ঘুমাতে পারল না। ভয়ে তার কলিজাখানা শুকিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে কেউ তার আশেপাশে আছে। সে জানে সব তার মনের ভয়, কিন্তু সে কিছুতেই মেনে নিতে পারছে না। ভয়ে সে শেষ। হঠাৎ কি যেন এসে তার গায়ের উপর বসতেই হুমা লাফিয়ে উঠল। ঘর কাঁপা এক চিৎকার দিতেই আলভি দৌড়ে আসলো। আতঙ্ক নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে হুমা? কি হয়েছে? হুমা কিছু বলল না, চিৎকার দিয়েই গেল। আলভি লাইট জ্বালিয়ে দিল। হুমা আলভিকে দেখতেই হুট হাট করে খাট থেকে নেমে তাকে আলভির পিছনে লুকিয়ে পড়ল আর বলল, ওখানে কিছু আছে। কোনখানে? খাটের ওদিকে, আমার শরীরে এসে বসেছে। আলভি দেখল এক তেলাপোকা উড়ছে। আলভি নরম গলায় বলল, তুমি এক তেলাপোকার জন্য মাঝরাতে আমার ঘুম ভাঙলে? হুমা আলভির পিছন থেকে উকি মেরে দেখে আসলে কিছুই নেই, একটি তেলাপোকা উড়ছে। হুমা অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে রইল। আলভি বলল, তুমি ঘুমাও, আমি আছি। তোমার ঘুম এলেই রুমে যাব। না না, লাগবে না, তুমি যেয়ে ঘুমাও। পরে আবার চিৎকার দিবা, আশেপাশে মানুষ ভাববে কি তোমার সাথে জোরে জোরে করছে। হুমা চোখ বড় বড় করে আলভির দিকে তাকালো। সে মনে হয় লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। কথা না বাড়িয়ে সুন্দর মতো সে খাটে শুয়ে পড়ল। আশ্চর্যের ব্যাপার হলো, শুতেই তার ঘুম এসে পড়ল। সকালে 8টায় হুমার ঘুম ভাঙল। উঠে আড়মোড়া ভেঙে চোখ খুলতেই সবার আগে আলভিকে দেখে। আলভি দরজাতেই ঘুমিয়ে আছে। হুমা অবাক হলো। উঠে গুটি গুটি পায়ে আলভির পাশে যেয়ে বসলো। আলভিকে একবার ডাকবে বলেও ডাকলো না। ঘুমন্ত অবস্থায় তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে, বিশেষ করে তার চুলগুলো যখন কপাল এসে ছুঁয়ে যাচ্ছে। হুমা গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়েই থাকলো। এরপর ইচ্ছে হলো আলভির চুল কপালে না থাকলে তাকে কেমন দেখায় তা দেখতে। কপালে আলতো করে হাত ছুঁয়ে দিতেই আলভির ঘুম ভেঙে গেছে। সে চোখ খুলে কসলাতে লাগলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, তুমি উঠেছ? তুমি রাতভর এখানেই ছিলে, ঘুমাওনি? মাঝরাতে আবার চিৎকার দাও নাকি এই ভেবে চায়নি। হুমার খারাপ লাগলো, ভীষণ খারাপ। সে অপরাধীর মতো মুখ করে দাঁড়ালো। আলভি বলল, মুখ এমন করা দরকার নেই, আমি ওখান যেয়ে ঘুম দিব। তুমি কি চা নাস্তা করে খেতে পারবে নাকি আমি হোটেল থেকে এনে দেব? আমি পারবো। ঠিক আছে,
আর শোনো, আখিকে বলবে আজ রাতে এসে তোমার সাথে থাকতেন, নয় আজ পাহারা দিতে গেলে আমি এক্সাম হলে ঘুমাবো। নিজে বলে নিজেই হাসলো, কিন্তু হুমার হাসি পেল না, বরং খারাপ লাগলো। আলভি তার জন্য সারা রাত ভালো মতো ঘুমাতেই পারেনি, এই ভেবেই বারবার মন খারাপ হয়ে যাচ্ছে তার। পরের দিন হুমা পিঙ্কুকে পড়াতে গেল, দেখলো গেটে তালা দেওয়া। হুমা ফোন দিল, ফোন লাগলো না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিঁড়িতে বসলো। কিছুক্ষণ পর এক মহিলার কণ্ঠস্বর শুনতে পেল সে। একটু যাওয়া যাবে? ও সরি, আসলে। হুমা মাথা উঠিয়ে দেখতেই থমকে গেল। ধ্রুবর মা তার সামনে। এক মুহূর্তের জন্য যেন আশেপাশে সব আবছা মনে হতে শুরু করলো। ধ্রুবর মা বললেন, আরে হুমা নাকি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো হুমা? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি? এই তো আল্লাহ রাখছে। কই হারিয়ে গিয়েছিলে এতদিন? ধ্রুবকে তোমার কথা জিজ্ঞেস করায় ও বললো তুমি নাকি ঢাকা ছেড়ে চলে গেছো। জি। তো এখানে ধ্রুবর সাথে দেখা করতে? জি না, আমি এখানে স্টুডেন্ট পড়াই। পিঙ্কুকে? জি। ও, তাইলে ধ্রুব তোমাকে পিঙ্কুকে পড়াতে দিয়েছে? ধ্রুব? হ্যাঁ, পিঙ্কুর মা যখন আমাকে বললো পিঙ্কুর টিচার লাগবে, আমি ধ্রুবকে বললাম, তারপর ধ্রুবই তো তোমাকে এনে দিল। পিঙ্কু আর ধ্রুবর ভালো খাতিল। ধ্রুব ভার্সিটি থেকে আসতে না আসতেই পিঙ্কু বাসায় চলে আসবে খেলার জন্য। হুমার মাথা হঠাৎ ঘোরাতে লাগলো। সে বলল, আন্টি আমি যাই। যাই? কোথায় যাই? পিঙ্কুরা তো নেই, আমি বাসায় যাই। না না, কোনো বাসা যাও না, এখন আমাদের বাসায় চলো, ধ্রুব তোমায় দেখে খুশি হবে। না আন্টি প্লিজ। কোনো প্লিজ প্লিজ না, আসো আমার সাথে। ধ্রুবর মা এক প্রকার টেনে হুমাকে নিয়ে গেল। কিছুক্ষণ গল্প করে তাকে ধ্রুবর রুমে নিয়ে গেল। বলল, তুমি এখানে বসো, আমি চা নাস্তা নিয়ে আসছি। ধ্রুবরও আসার সময় হয়ে গেছে। ধ্রুবর মা চলে গেল। হুমা ঘুরে ঘুরে রুম দেখতে লাগলো। বিছানার পাশেই দেখলো একটি ছোট ওয়ার্ড্রবে ফটো ফ্রেম, মাঝে সাফা আর মিলি, সাফার পাশে রাতুল, আর তার পাশে আহাদ, আর মিলির পাশে ধ্রুব, এবং ধ্রুবর পাশে আলভি। ছবিটা দেখে এক দীর্ঘশ্বাস ফেলল সে। আবার হাঁটতে হাঁটতে সে যায় টেবিলের কাছে। টেবিলের উপর এক পেন্টিং লাগানো, গোলাপি, লাল, কমলা এবং বেগুনি রঙের মিশ্রণে স্কেচ পেন দিয়ে একটি মেয়ের ছবি আঁকা, আর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ সাদা। ছবিটি অনেকটা অস্পষ্ট, কিন্তু তার কাছে ভীষণ পরিচিত মনে হচ্ছে। পেন্টিংটা দেখতেই হুমার ভিতরটা কেমন জানি করে উঠল। হুমা টেবিলের পিছনে বড় একটি ছবির ফ্রেম। কেন যেন মন চাইল ছবিটা ছুঁয়ে দেখতে। হুমা ছবিটা ছুঁয়ে দেখল। ছবিটা একটু বাঁকা হতেই ছবির কিছু অংশ দেখা গেল। হুমার উত্তেজনা বেড়ে গেল। হুমা ছবিটা খুলতেই দেখে তার বহু আগের এক ছবি। ধ্রুব বলেছিল সে এই ছবিটি লাগাবে তার রুমে, কিন্তু এত কিছুর পর আজও ছবিটা তার দেয়ালে আটকে থাকবে এ আশা সে মোটেও করেনি। হঠাৎ হুমার চোখ দুটো ভিজে গেল। সে বুঝতে পারল টেবিলের উপরে সে পেন্টিংটি তার। এই ছবি দেখেই এমন অস্পষ্ট চিত্রটি আঁকা হয়েছে। ধ্রুব বাসায় আসতেই মা তার সামনে এসে বলল, তোর জন্য কাউকে নিয়ে এসেছি। কাকে মা? তোর রুমে। বলো তো কাকে? তোর কলেজের বান্ধবী ছিল না হুমা, ওকে নিচে পেয়েছিলাম তাই নিয়ে এসেছি। কথাবার্তা বল, মেয়েটাকে আমার তোর কলেজের দিনগুলো থেকেই বেশ পছন্দ। ধ্রুব অবাক হয়ে মায়ের দিকে তাকালো, আর তার রুম থেকে কাঁচ ভাঙার আওয়াজ এলো। ধ্রুব দৌড়ে রুমে গেল। দরজায় দাঁড়িয়ে দেখে হুমা তার ছবির সামনে দাঁড়িয়ে আছে, আর নিচে হুমার ছবির সামনে পেন্টিংটা পড়ে আছে, আর হুমার চোখ জলে ভরা। সে অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো। মা এসে রুমে ফিরে একবার নিচে কাঁচ ভাঙার দিকে তাকালো, আবার দেয়ালের দিকে। হুমা বিছানা থেকে তার ব্যাগ নিয়ে বলল, সরি আন্টি, আমার হাত থেকে পড়ে গেছে। তোমার লাগেনি তো? না আন্টি, আমি যাই, বাসা থেকে ফোন দিয়েছিল। হুমা 1-2 না ভেবে দৌড়ে সেখান থেকে চলে গেল। ধ্রুব হতভম্ব। ধ্রুবর মা বলল, হুমা ছবি তোর রুমে মানে? তুই ওকে? সম্পূর্ণ কথা শোনার আগেই ধ্রুব হুমার পিছু গেল। সিঁড়িতেই হুমার হাত ধরে বলল, হুমা আমার কথা শোনো। হুমা তার হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, প্লিজ, আমি এখন এসব শুনতে পারবো না। আর কি শুনবো আমি? ধ্রুব হুমার কথা না শুনে হুমার সম্মুখীন হয়ে বলল, যে আমি এই ছবিটা কেন এখানে রেখেছি। হুমার কান্না আরো বাড়ল। সে এক হাত দিয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে বলল, কেন রেখেছো?
কেন কেন কেন? সব উত্তর আমি শুনতে রাজি আছি, শুধু এই উত্তর দেবে না যে আমায় ভালোবাসো বলে। কারণ তুমি আমায় ভালোবাসলে, যখন আমাকে নির্মমভাবে পীড়ন করা হচ্ছিল, তখন তুমি চুপ থাকতে না, অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াতে না, আমাকে এইভাবে অবিশ্বাস করতে না। দয়া করে এই উত্তর দিয়ে আমার হৃদয়ে ভালোবাসা নামক অনুভূতিটা ঘৃণা করে তুলো না। ধ্রুব হুমার কথা শুনে হাতটা ছাড় দিয়ে দিল। ধ্রুবর মা সহ বাড়ির কয়েকজন এসে দাঁড়িয়েছে সিঁড়িতে, হয়তো হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে, নয়তো এমন তামাশা দেখার জন্য। হুমা ছাড় পাওয়ার পরও দাঁড়িয়ে রইল সেখানে কতক্ষণ। ধ্রুবর চোখ দুটো ভেজা, তা দেখে তার ভেতরটা আজ কাঁপছে না, উল্টো তার কষ্ট মিশ্রিত এক আনন্দ হচ্ছে। আজ এত বছর পর হলেও যদি ধ্রুব তার ভুল বুঝে, তবে সে ভুলের অনুতাপই হবে তার পরিণতি। হুমা আবারও বলল, আজ তুমি আমার চিত্র বানিয়ে বা পিঙ্কুর পড়ার বাহানায় আমাকে দেখা, কিংবা উজ্জ্বলের সাথে আমাকে দেখে তোমার হিংসা হওয়া দ্বারা তুমি এটা প্রমাণ করতে পারবে না যে তুমি আমায় ভালোবাসো। তবে তুমি 2.5 বছর পূর্বে একবার আমার উপর বিশ্বাস করতে পারলে আমি মেনে নিতাম তোমার ভালোবাসায় বিন্দুমাত্র খাদ নেই। জানো, আমি যে 2 বছর দূরে ছিলাম, সে 2 বছরের সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছি? কারোর ওপর বিশ্বাস বা অবিশ্বাস করতে কিছু মুহূর্ত প্রয়োজন কেবলমাত্র, কিন্তু সে বিশ্বাস বা অবিশ্বাসের প্রভাবটা সারাটা জীবনের জন্য। হুমা তার ভেজা গাল মুছে সাথে সাথে রওনা দেয় সেখান থেকে, একবারও পিছু ফিরে তাকায় না। বাসার গেট খুলে হুমা ড্রয়িং রুমে দেখে আলভি বসে টিভি দেখছে। হুমা কিছু না বলেই তার রুমের দিকে দৌড়ে গেল। দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ল আর চোখের জল ভাসাতে শুরু করলো। ধ্রুব এখনো তাকে ভালোবাসে, এই ভেবে তার কষ্ট যেন আরো বেড়ে গেছে। না ভালোবাসলে কি হতো না, হঠাৎ তাকে আর পাওয়ার আশা তো জাগ্রত হতো না। এই আশাও তো বেমানান, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও তো মূল্যহীন। পরের দিন হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় হুমা ঘুম থেকে আঁতকে উঠল। চোখ কষলিয়ে আলভির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আল্লাহ জানে, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল, চলছে না। এখন তুমি বসো, আমি দেখছি। আলভি উঠে গাড়ি দেখল। কিছুক্ষণ দেখে হুমার জানালার পাশে আসলো। হুমা জানালার কাজ খুলে জিজ্ঞেস করলো, কি হলো? গাড়ি আছে, চলবে না। এখন কি হবে? আশেপাশে তো শুধু জঙ্গল, আর জঙ্গলে মেকানিক পাওয়ার জটিল ব্যাপার। সারা রাত এখানে বসে থাকবো? তা থাকবে কেন, এখনো সূর্য ডুবতে অনেক দেরি। চলো হাঁটা শুরু করে, সামনে করে হোটেল থাকলে সেখানে থেমে যাব। এতগুলো সুটকেস নিয়ে হাঁটবো? আর গাড়ি কি হবে? গাড়ি লক করে রাখবো, যাওয়ার সাথে সাথে কাউকে গাড়ি নিতে পাঠিয়ে দিব, সাথে মেকানিকও। কাউকে ফোন দিয়ে আসতে বলি? ফোন দেখেন ম্যাডাম, নেটওয়ার্ক বলতে কিছু নেই। গাড়ি চুরি হয়ে গেলে? এখানে তেমন কেউ আসে না, তাই চুরি হওয়ার ভয় কম। আর চুরি হওয়ার ভয়ে এখান থেকে মরার ইচ্ছে আমার নেই। আব্বুর কাছে গাড়ি থেকে আমাদের জান বেশি দামি। এখন তুমি আসবা না আমি একা যাব? হুমা ফোন দেখলো, আসলে একটুও নেটওয়ার্ক নেই। হুমা অনিচ্ছায় গাড়ি থেকে নামলো। সে শুধু তার ব্যাকপ্যাকটা নিল, সেখান থেকে মেকআপের সব জিনিস বের করে কিছু জামা কাপড় নিল, আর আলভিও একটি ব্যাগে নিল কাঁধে। দুইজনে পথ হাঁটা শুরু করলো। দুইজন পাশাপাশি হাঁটছে। 1 ঘন্টা 15 মিনিটের মাঝেই হুমা আলভিকে বলল, আর কতক্ষণ? সবে তো শুরু করলাম। আজব, তোমার ক্লান্ত লাগছে না? আমার পাহাড়ি অঞ্চল পছন্দ বিধায় প্রায় পাহাড়ে ঘুরতে যেতাম। আমার পাহাড় ওঠানামার অভ্যাস আছে, এছাড়া আমি 4 বছর জিম করেছি, তো এসবে কষ্ট লাগে না। কিন্তু আমি তো মাসুম বাচ্চা, আমার এসবের অভ্যাস নেই। আলভি এক মুহূর্ত থেমে হুমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। হুমা বানিয়ে বলল, তুমি কোন দিক থেকে বাচ্চা? আমি আর পারছি না। কোলে উঠাই নিব? উফ, আমি মজা করছি না। আলভি এক ঝটকায় হুমাকে কোলে তুলে নিল। হুমা অবাক। হুমা আচমকাই মিটমিটিয়ে আলভির দিকে তাকিয়ে রইল। আলভি বাঁকা হাসি দিয়ে বলল, আমিও মজা করছিলাম না। আলভি হাঁটতে শুরু করলো। হুমা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আলভির নিঃশ্বাস তার মুখে এসে লাগছে, তা যেন ঘরে হুমাকে ডুবিয়ে দিচ্ছে। হুমা একবার করে চোখ তুলে আলভিকে দেখতে লাগলো। ছেলেটা দেখতে এতটাও খারাপ না, অবশ্য ভালোই। হঠাৎ মনে হচ্ছে তার বুকের ভিতর শিরশির করে কিছু অনুভূতি নড়া দিচ্ছে। এই কেমন অনুভূতি, কিসের অনুভূতি? তার ঘুর ভাঙল আলভির কথায়। এভাবে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাব। হুমা তার চোখ সরিয়ে হতচকিত হয়ে আশেপাশে তাকাতে শুরু করলো।
আলভি আবারও বলল, এরপর যে একটু স্বাস্থ্য কমিয়ে নেও, দেখতে চিকন হলেও অনেক ভারী। আমি বলেছিলাম উঠাতে, নামাও নামাও বলছি। এই মেয়ে, নড়াচড়া বন্ধ করো, ধরে নিচে ফেলাই দিব। নিচে নামাও, আমি এখন হাঁটতে পারবো। বলেছি যে স্বাস্থ্য কমাতে, পরে যেন ওঠাতে কষ্ট না হয়। এভাবে বলছো যে সারা জীবন ওঠাতে হবে? হলে হতেও পারে। কি বললে? শোনোনি? না। তাহলে গাল দুটো লাল হয়ে গেল কেন, লালটুসে? হুমা এক হাত নিজের গালে ছুঁয়ে অন্যদিকে মুখ করল। আলভি বলল, গলা জড়িয়ে ধরো ভালো মতো, আমার কষ্ট কম হবে। হুমা তাই করল। আলভির গলা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরতেই সে আলভির আরও কাছে এসে পড়ল। আর সে ব্যাকুল করার অনুভূতি, আলভির হৃদয়ের প্রতিটি স্পন্দন স্পষ্ট শুনতে পারছে সে। আর প্রতিটি স্পন্দনের সাথে জড়িত হাজারো অনুভূতি। কিছু দূর যেয়ে আলভি হুমাকে নামিয়ে পানি খেল, বিশ্রাম নিল। আবার কোলে উঠানোর চেষ্টা করতেই হুমা বাধা দিল, বলল, আর লাগবে না, আমি হাঁটতে পারবো। একটু পর আবার ক্লান্ত হয়ে যাবে। আর আবার আমায় কোলে তুলে নিলে তোমার কোমর ভেঙে যাবে। এতক্ষণ কোলে নিয়ে হাঁটতে পারবে আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম মিনিট 5 পর নামিয়ে দেবে। আই এম ইমপ্রেসড। তোমার ইমপ্রেশন দিয়ে কি ঘাস কাটবো আমি? তোমার মনে কি চলে খুলে বলো তো। একবার এরকম কথা বলো, এত রহস্যময় কেন তুমি? আলভি কিছু বলল না, সোজা হেঁটে গেল। তার পিছু পিছু গেল হুমাও। হুমা আবার কিছু পথ হেঁটে হাঁপিয়ে গেল, পানি খেতে বসলো। এমন সময় তার চোখ পড়ল পথের শেষে একটি গাড়ি আসছে। হুমা 1-2 না ভেবে গাড়ি হাত দেখিয়ে থামালো। আলভি হুমার কাছে যেয়ে হাত নিচে নামিয়ে বলল, কি করছো? কি আর করছি, গাড়ি থামাচ্ছি। এমনভাবে রাস্তায় গাড়ি থামানো ঠিক না, চলো। পাগল নাকি? এতখানি রাস্তা হেঁটে যাব? আশেপাশে কেউ নেই। অজানা কারো উপর ভরসা করা ঠিক না হুমা, ক্ষতি করতে পারে। উফ, বেশি বুঝো না তো। হুমা আলভির হাত ছটকা দিয়ে গাড়ির কাছে যেয়ে কাছে খটখট দিল। কাজ নামাতেই হুমা যা দেখলো তা দেখে এক ঠোক গিলল। 5টা ছেলে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, তারা নেশায় আসক্ত। হুমাকে দেখে এক জঘন্য দৃষ্টিতে তাকালো। হুমা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি, ভুলে থামিয়েছি, আপনারা যেতে পারেন। কিন্তু তা বলতে দেরি হয়ে গেল। হুমা আসতে নিলেই পিছন থেকে এক ছেলে গাড়ি থেকে নেমে হুমার হাত ধরে আবারও সে জঘন্য দৃষ্টিতে তাকালো। হুমা তার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো আর ছেলেটি জঘন্য ভঙ্গিতে বলল, এত তাড়াহুড়োর কি আছে? তুমি দাঁড়ায় কি করছো? সম্ভবত হেল্প দরকার। আসো আমাদের সাথে বসো, মজা করব সবাই একসাথে। এতক্ষণ অন্যরাও বেরিয়ে পড়েছে। হুমা কেঁদেই দিল এই সময়। ছেলেটা হুমার চেহারায় হাত রাখতে যেতেই আলভি ছেলেটার মুখে ঘুষি মারল, আর ছেলেটা মাটিতে পড়ে গেল। এর মাঝে এক ছেলে রেগে আলভিকে মারতে এলো। আলভি উল্টো তাকে মারল, কিন্তু যখন অপর একজন আলভির মুখে ঘুষি মারল তখন নিজেকে বাঁচাতে পারল না। তার এক মুহূর্তের জন্য মাথা ঘুরিয়ে গেল। তার ঠোঁটের কোণা দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। তবুও সে উঠে দাঁড়ালো। একটা ছেলে হুমার কাছে যেতেই এক লাথি মারল। আরও 2জন এসে আলভির সাথে মারামারি শুরু করলো। এর মাঝে একজন ছুরি প্যাকেট থেকে বের করলো আর আলভির বাহুতে ছুরি দিয়ে আঘাত করলো। সঙ্গে সঙ্গেই সেখান থেকে রক্ত ঝরতে লাগলো। 4জন উঠে দাঁড়ালো, আলভির দিকে এগোতে লাগলো। একজনের হাতে ছুরি, সে আলভির দিকে আবার আঘাত করার উদ্দেশ্যে এগোলো। হুমার ভয়ে কলিজা শুকিয়ে গেছে, কি হবে এই ভেবে। আলভির একা এতগুলো ছেলের সাথে মারামারি করা সম্ভব না। হুমা দেখলো আলভি এক হ্যাঁচকা টান দিয়ে তাকে নিয়ে দৌড় দিতে লাগলো। তাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকছে। ছেলেগুলো তাদের পিছু নেই, তারা জঙ্গলের ভিতর গভীরে ঢুকেই যাচ্ছে। এক সময় আলভি থামলো। হুমা ঝুঁকে নিজের হাঁটু ধরে হাঁপাতে লাগলো। আলভিও হাঁপাচ্ছে। এক সময় সে মাটিতেই বসে পড়ল, ক্ষত স্থানে হাত দিয়ে চেপে রাখলো। হুমা দৌড়ে তার কাছে রেখে ভেজা চোখে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? না, একটুও না। ব্যথা কিভাবে হবে? কিছু হয়েছে নাকি? কিছুই তো হয়নি, না হাত কেটেছে না রক্ত ঝরছে। হুমা দাঁতে নখ কামড়াতে কামড়াতে পায়চারি করতে শুরু করলো আর বলতে লাগলো, কি করি? উফ, মিনমিন বন্ধ করো তো। টিভি সিনেমাতে দেখো নি, নায়ক নায়িকাকে বাঁচাতে যে তার হাত কেটে গেলে নায়িকা নিজের ওড়না ছেড়ে নায়কের ক্ষতস্থানে বেঁধে দেয়? দেখেছি, কিন্তু এখানে নায়ক কে?
আলভির আগে দৃষ্টিতে হুমার দিকে তাকালো, বলল, রসিকতা করছো? শুরু কে করলো? এখানে আমার রক্ত ঝরছে, আর তুমি? আলভি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। হুমা তার ব্যাগ থেকে একটি সুতির ওড়না বের করে আলভির বাহুতে বাঁধতে শুরু করলো। আলভি হুমার দিকে তাকালো। কি যত্ন করে বাঁধছে, পরম সোহাগে। এই মুহূর্তে হুমাকে আরো সুন্দর দেখাচ্ছে। কেন বুঝতে পারছে না। হুমা এক পলক আলভির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। কি মগ্নভাবে দেখছে। এই চোখে তাকালে এক অদ্ভুত নেশায় ডুবেই যাবে সে। আর এই নেশায় সে আর আসক্ত হতে পারবে না। এই নেশা যে বড্ড খারাপ, মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। সে একবার শেষ হয়েছে আর নয়। এই ব্যথা সহ্য করার ক্ষমতা তার মাঝে বিলীন হয়ে গেছে। হুমা আলভির হাতে ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলল, আমার জন্য এত কষ্ট না করলেও পারতে। তুমি আমার দায়িত্ব। হুমা আবার এক পলক আলভির দিকে তাকালো। সে এখনো তাকিয়ে আছে। হুমা তার পাশে বসে হাঁটু ভাঁজ করে বলল, আফিয়া ভাবির ননদ বলে? না, মেয়ে বলে। তোমার জায়গা অন্য কেউ হলো আমি এই দায়িত্ব পালন করতাম। একটা মেয়ের সম্মান আমার জীবন থেকে বেশি বড়। হুমা বিস্ময়ের চোখে আলভির দিকে তাকালো। আলভি হুমার দিকে তাকিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলো, কি দেখছো? দেখছি তোমার এই রূপ আমি আগে দেখিনি কেন। দেখলে কি প্রেম করতে? উফ, বাজে কথা না, আমি সিরিয়াস। আমি তোমার কাছে এ নিয়ে সারা জীবন দায়বদ্ধ থাকবো। দায় কিন্তু শোধ করতে পারো। কিভাবে? মিষ্টি দিয়ে। মিষ্টি? আমি এখানে মিষ্টি পাবো কোথায়? বাসায় যেয়ে খাওয়াবো। অনেক মজাদার মিষ্টি পাওয়া যায় এখানে। না, আমি এখনই খাবো। আর মিষ্টি তোমার কাছে আছে। আমার কাছে কি? হুমা থেমে গেল। কিছু মুহূর্ত থমকে থেকে সরু চোখে আলভির দিকে তাকালো। রাগী কণ্ঠে বলল, ডাবল মিনিং এরও একটা সীমানা থাকা উচিত। ওদিন যে তুমি আমায় লজ্জা দিলে, তুমি আসলে এই মিষ্টির কথা বলেছিলে, তাই না? আলভি মুখ টিপে হাসতে লাগলো। হুমা এবার উঠে আলভির পিঠে থাপ্পড় মারতে মারতে বলল, আলভির বাচ্চা, তোমার একদিন কি আমার একদিন। আলভি হুমার হাত ধরে নিল। এক টান দিয়ে হুমাকে সামনে টান দিতেই হুমা ঝুঁকে পড়ল। আলভি মাথা উঠিয়ে দেখল দুজনে কাঁদছে, ভীষণ কাঁদছে। একে অপরের নিঃশ্বাস অনুভবেও সক্ষম। হুমা যেন কিছু মুহূর্তের জন্য ঘুরেই ডুব দিল। আলভি ফিসফিসিয়ে বলল, এখনো তো হয়নি, তুমি চাইলে বাচ্চাও হতে পারে। হুমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আলভির দিকে। আলভি থেকে নিজেকে ছাড়িয়ে আবার পাশে বসলো, বলল, তুমি বাচ্চাদের এসব শিখাও কেন? কোন বাচ্চাদের আবার কি শেখালাম? পিঙ্কুকে চেনো? হ্যাঁ, ধ্রুবর বাসায় নিচতলায় থাকে। ওকে তুমি এসব মিষ্টি মুষ্টির কথা শেখাওনি? ও বাচ্চা মানুষ, তাকেও। তুমি ওকে কিভাবে চেনো? হুমা আলভির কথা শুনে তার দিকে তাকালো। তার মুখে গম্ভীর ভাব। হুমা বলল, ওকে 1 মাস পড়িয়েছি। তুমি এখনো ধ্রুবকে ভালোবাসো? মুহূর্তের জন্য হুমার মনে হলো আলভির কণ্ঠস্বরে দুঃখ, যন্ত্রণা, কান্না, ক্ষোভ বিদ্যমান। কিন্তু এমন কেন হবে? হুমা কিছু সময় চিন্তা করে বলল, আমরা কখন উঠবো? আমার কথার উত্তর দাও। উত্তর দেয়াটি কি খুব বেশি জরুরি? না, প্রয়োজনীয় নয়। এখন চলো, না হয় রাত হয়ে গেলে জঙ্গলে কাটাতে হবে। কোথায় যাচ্ছি? জানি না। আলভি হাঁটা শুরু করলো। হুমাও উঠে দাঁড়ালো। তার ব্যাগ কাঁধে নিয়ে আলভির পাশে হাঁটা শুরু করলো। পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে জিজ্ঞেস করলো, তোমার ব্যাগ কোথায়? মারামের সময় ওখানে রেখে এসছে। যদি বাসায় যেয়ে না পৌঁছাতে পারি তাহলে পড়বে কি? আমার চিন্তা তোমার করতে হবে না। হুমা কিছু বলতে পারল না। এই মুহূর্তে আবারও আলভিকে অচেনা অচেনা লাগছে। সারা রাস্তা হুমা কিছু বলল না। রাত হয়ে এসেছে। তারা জঙ্গলের বাহিরে আসলো। আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। কোনো মানুষ দেখা যাচ্ছে না। দূরে থেকে শুধু মিটমিট আলো জ্বলতে দেখা গেল। হুমা আলভিকে হাত দিয়ে ইশারায় তা দেখালো। দুজন হাঁটা শুরু করলো আলোর দিকে। এই যে এক বাড়ি। বাড়ি দেখে দুজনের মুখে প্রশান্তির হাসি। হাঁটতে হাঁটতেই হুমা থেমে গেল। আলভি হুমাকে দেখে হাঁটা থামিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? গাড়ির মতো যদি এখানেও এমন কিছু হয়, খুব ভয় করছে। আলভি দেখলো হুমার চোখে মুখে ভয়ের ছাপ। সে এতক্ষণ অভিমান করেছিল। কেন যেন ধ্রুবকে নিয়ে উত্তর না দেওয়ায় তার অভিমান শুধু বেড়েই গেল। কিন্তু এই মুহূর্তে হুমার চেহারা দেখে তার সকল অভিমান গলে পড়তে শুরু করলো। সে গভীর নিঃশ্বাস নিয়ে হুমার দিকে হাত বাড়িয়ে ঠোঁটে এক মৃদু হাসি দিয়ে বলল, আমি আছি তো।
হুমার ভয় যেন মুহূর্তে ছু হয়ে গেল। কেন যেন তার বুকে ভয় বলতে কিছু রইল না। কেন যেন আলভির প্রতি নিজের থেকে বেশি বিশ্বাস করতে ইচ্ছে করছে। কেন সে জানে না। আলভির চোখে দেখে কখন যে হাতটা আলভির হাতে রেখে দিল তাও সে জানে না। সে হেঁটে যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, কোথায় তাও জানে না। তার চোখ শুধু আলভির দিকে। মনে হচ্ছে আলভি তাকে যেখানে নিয়ে যাবে সে সেখানেই এ হাত ধরে যেতে রাজি। আলভি দরজায় খটখট দিল। দরজা খুলল এক বুড়ো লোক। আলভি তাকে সালাম দিল। লোকটি সালামের উত্তর দিয়ে বলল, বলেন কেমনে আমনে রে সাহায্য করতে পারি? জি আঙ্কেল, আমাদের গাড়ি পথে নষ্ট হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছে। মাঝখানে কয়েকটা গুন্ডা টাইপের লোকের সাথে মারামারিও হলো। এখানে তো কোনো হোটেল নেই। আজ রাতটা কি আপনার বাড়িতে কাটাতে পারি? আলভির অনুরোধ বোধ হয় লোকটার মন ছুঁয়ে গেল। লোকটা সেখানে দাঁড়িয়ে হাসি মুখে তীব্র কণ্ঠে বলল, হাসানের মা দেহ মেহ বানাইছি। লোকটা হুমা আর আলভিকে ঢোকার জন্য পথ দিল। হুমা আলভি ভিতরে ঢুকতেই এক মহিলা এলো। আঁচল দিয়ে ভেজা হাত মুছে বলল, আস্তে চিল্লাইতে হারেন না, চিল্লানিতে আমনার না হইল আই উপরে টপকি যাইবাম। হুমা তাদের কথা শুনে মিটমিট করে তাদের দিকে তাকাতে লাগলো। আলভি বুড়ো লোক আর মহিলার কথা শুনে হাসি না পেলেও হুমার দেখার ভঙ্গিতে ঠিকই হাসি পেল। মহিলাটা বিনয়ী ভঙ্গিতে তাদের ভিতরে বসালো। মহিলাটি আলভির বাহুতে ওড়না বাঁধা দেখল। ওড়নার মাঝে রক্ত ভরা। সে দেখে অবাক হয়ে বলল, বাবা এটা কি? হাতে কি হয়েছে? জি, রাস্তায় কিছু গুন্ডাদের সাথে মারামারি হয়েছে। কিল্লাই? ওরা হুমার সাথে বাজে ব্যাপার করছিল। ওগো আল্লাহ, কত ভালো জামাই তোমার মা, তোমারে বাঁচাইতে যাইয়া এত আঘাত ও সহ্য করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুমা মহিলাটার দিকে অবাক হয়ে তাকালো। সে কিছু বলতে যাবে এর আগে মহিলাটি জোরে চিল্লাতে লাগলো, হাসান, এই হাসান। মহিলাটি এত জোরে চিল্লাতে শুরু করলো যে হুমার বুক কেঁপে উঠল। আশ্চর্য, একটু আগে যখন তার স্বামী চিল্লাচিল্লি করছিল এ তো কি বকাই না দিল, আর এখন নিজেই চিল্লাচ্ছে। মহিলাটির ডাকে দুইজন পুরুষ আর একজন নারী রুমে ঢুকলো। মহিলাটি পরিচয় করালো, একজন তার বড় ছেলে হাসান, আর একজন ছোট ছেলে ফিরোজ। আর ফিরোজের বউ রেশমা। হাসানের বউ গেছে বাবার বাড়ি বেড়াতে তার ছেলেকে নিয়ে। হাসান পেশায় একজন গ্রামের ডাক্তার। সে আলভির চিকিৎসা করে দিল। এদিকে রেশমা ফিরোজকে আলভিকে নিয়ে খোঁটা মারতে মারতে শেষ। আলভি এত ভালো স্বামী, তার বউয়ের জন্য জীবনের বাজিও ধরল। ফিরোজ তাতে ত্যক্ত। আর হাসান খুশি যে তার বউ আপাতত নেই এখানে, না হলে তারও ফিরোজের মতো অবস্থা হতো। হুমা তো লজ্জায় শেষ, সে কিছু বলতেও পারছে না। আজব তো, সে না হয় লজ্জায় কিছু বলতে পারছে না, আলভি তো বলতে পারে না কি? মানুষগুলো প্রচণ্ড ভালো, তাদের যত্ন সহকারে খাওয়া দাওয়া করালো। হাসান তার রুম ছেড়ে দিল আলভির আর হুমার জন্য। রুমটা বেশ ছোট, একটি খাট, একটি আলমারি আর আরেকটা পড়ার টেবিল ফালাতেই জায়গা শেষ। মানুষগুলো টাকার অভাব হতে পারে, তবে আন্তরিকতার কোনো অভাব নেই। আসলে মানুষ আর্থিক দিক থেকে বড় না হলেও চলে, কিন্তু মনের দিক থেকে বড় হতে হয়। হুমা রুমে এসে ব্যাগ বিছানায় রেখেই জিজ্ঞেস করলো, তুমি তাদের ভুল ধারণা ভেঙে দাওনি কেন? কোন ধারণা? এই যে আমরা স্বামী স্ত্রী। তুমি কিছু বলনি কেন? আমি মেয়ে মানুষ, লজ্জা পাওয়াটা স্বাভাবিক। যখন আমাদের জামাই বউ বলছিল আমি যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। এত রাতে তুমি আমি একা ওনাদের বাসায় এসেছে। তারা গ্রামের মানুষ, একে সাধারণভাবে নেবে না। এর জন্য যখন স্বামী স্ত্রী বলল তখন কিছু বলিনি। তা ঠিক, কিন্তু আমরা এক বিছানায়? ছি ছি, মোটেও না। হুমার কথা শুনে আলভির মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে উঠে হুমার সামনে যেয়ে এক হাত দিয়ে তার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। হুমার চোখ তো কপালে, সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আলভি হুমার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, এক রাতের জন্য যখন স্বামী স্ত্রী হয়েছে তখন স্বামী স্ত্রীর মতো ব্যবহারও করে। হুমা নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। সে জানে আলভি এমন কিছুই করবে না, শুধু তাকে জ্বালানোর আরেক বাহানা। হুমা আলভির হাত সরাতে লাগলো। আলভি যন্ত্রণায় বলল, ও ব্যথা পাচ্ছে। হুমার সাথে সাথে থেমে গেল। হুমা দেখে সে আলভির ক্ষতস্থানে মোচড়াচ্ছিল। আলভি হুমার মুখে হালকা করে ফু দেয়, আর হুমার সারা দেহে যেন শিষ্যের অনুভূতি বয়ে যায়। দরজার খটখট শব্দে আলভি হুমাকে ছাড়ল, কিন্তু হুমার যেন খড়ি ভাঙছে না। তার শরীরের প্রতিটি অঙ্গে ঝিম ধরে গেছে যেন, নিঃশ্বাস যেন তার সাথে খেলা করছে।
প্রতিযোগিতা লেগেছে দীর্ঘ নিঃশ্বাসের। সম্পূর্ণ দেহ থরথর করে কাঁপছে। আলভি দরজা খুলে দেখে রেশমা এসেছে। রেশমা বলল, কি ভাজান, কষ্ট হইতাছে না তো? না ভাবি, কষ্ট হচ্ছে না। আমরা উল্টে আপনাকে কষ্ট দিলাম। আপনার না ব্যাগ পইরা গেছিল, ওনার এক জোড়া পাঞ্জাবি আর পাজামা নিয়ে আসলাম। ধন্যবাদ ভাবি। আলভি রেশমার হাত থেকে কাপড়গুলো নিল। রেশমা হুমাকে জিজ্ঞেস করলো, ভাবি কিছু লাগবো নি? হুমার সেদিকে খেয়াল নেই, সে ঘোরেই মগ্ন হয়ে আছে। আলভি হুমাকে দেখে চাপা হাসি দিয়ে জোরে বলল, সুইটহার্ট, তোমাকে ভাবি ডাকছে। হুমা আচমকায় আলভির দিকে তাকালো, অবুঝের মতো শব্দ করল। আলভি আবারও বলল, জি জি ভাবি বলুন। আপনার কিছু লাগবো নি? জি, একটু আশ্রমে যাব। আহেন আহেন আমার লগে। হুমা বিছানা থেকে তার ব্যাগ টেনে একজোড়া কাপড় বের করলো, আর আলভি এক নজর দেখে এক দৌড়ে রেশমার কাছে গেল। রেশমা আর হুমা মাঠে রওনা দিল। এদিকে হুমার অবস্থা দেখে আলভি হেসে কাতর। হুমা জামা কাপড় বদলে রেশমার হাঁটা শুরু করলো। রেশমা বলল, আপনি খুব ভাগ্যবতী। কেন? ভাজান আপনারে খুব ভালোবাসে, তাই না? কে আলভি? হ। কিভাবে বুঝলেন? আমার জন্য মারামারি করেছে বলে? ওনার চোখে দেখা যায়, আর চোখ কখনো মিথ্যা কয় না। হুমা কথাটি শুনে দাঁড়িয়ে গেল। রেশমা হুমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হইল আহেন? হুমা রেশমার সাথে গেল। কিছুক্ষণ হাঁটতেই দেখে বাতি চলে গেল। রেশমা বলল, এমন নাকি প্রায় হয়। কারেন্ট থাকে দিনে গণাচনা 5 ঘন্টা। রেশমা হুমাকে একটা হাত পাখা আর একটা হারিকেন দিল। হুমা রুমে যেয়ে দেখে আলভি শুয়ে পড়েছে। সে এক স্বস্তি নিঃশ্বাস ফেলল। আলভির পাশে যেয়ে বসল। হারিকেনটা বিছানার পাশের টেবিলে রাখলো। একটু ঝুঁকে আলভির মুখের কাছে যাওয়ার চেষ্টা করলো। টিমটিম হারিকেনের আলোয় আলভিকে অনেক আকর্ষণীয় লাগছে, বিশেষ করে তার চুল আর বড় বড় পাপড়ি। এত সুন্দর পাপড়ি সে আর কারো দেখেনি। কপালের উপর সেদিনের মতো আজও চুল এলোমেলো হয়ে আছে, তা যেন চোখ ছুঁয়ে যাচ্ছে। হুমা হাত দিয়ে ছুঁয়ে দেখতে যেও হাত পিছিয়ে নিল, আর আলভি হুমার হাত ধরে ফেলল। হুমা মুহূর্তেই চমকে উঠল। আলভি বলল, কি করছিলে? কই কিছু না। করছিলে? না। আলভি কিছু বলল না, শুধু মিটি মিটি করে তাকিয়ে রইল আর তাকিয়েই রইল। সে দৃষ্টিতে কিছু একটা ছিল, বারবার যেন হুমার বুকটা শীতল করে দিচ্ছিল। তার বুকে শত পীড়া, বেদনা, কষ্ট এক অদৃশ্য মলম লাগাচ্ছিল। এই মানুষটার সামনে যেন তার এত মাসে জোগানো শক্তি নিমিষে নষ্ট হয়ে যায়। সে দুর্বল হতে থাকে মুহূর্তে মুহূর্তে। আলভি কেমন নেশা নিয়ে তার চোখে তাকিয়ে রইল, আর চোখ আচমকাই জলভাব এসে গেল, কিন্তু সে তো কান্না করছে না। তাহলে? আলভি মুগ্ধ নয়নে অপলক তাকিয়ে রইল। তোমার চোখ এত গভীর কেন? আমি যেন ক্রমাগতভাবে ডুবে যায় আর ডুবে যায়। হুমা চোখ নামিয়ে ফেলল। সে লজ্জায় তাকাতেও পারছে না। আলভি হুমার চিবুক ধরে মুখ তুলল। সে আধশোয়া হয়ে হুমাকে বাহু টেনে নিজের কাছে নিয়ে এলো। এক হাত রাখলে হুমার পিঠে, অন্য হাত দিয়ে হুমার চুলের খোপা খুলে দেয়। চুলে হাত ডুবিয়ে হুমার কপালে একটি আলতো করে চুমু খায়, আবার মুখোমুখি হয়ে বলে, আমি শত চেষ্টা করে তোমার মায়া থেকে দূরে সরতে পারি না কেন? কেন যত দূর যাই ততই মন টানে তোমার জন্য। আমি তো কোনো অপরাধ করিনি, তবে তোমার জন্য কষ্ট পাওয়াটা আমার পরিণতি কেন? আলভি প্লিজ। হুমার নিঃশ্বাস বরাবরই ভারী, সে যেন অবশ হয়ে আছে। কিন্তু হুমার দুটো শব্দ যেন আলভির কানে ভেজে উঠল। সে মুহূর্ত অপেক্ষা না করে হুমাকে ছেড়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। হুমা আলভির দিকে তাকিয়েই রইল। সে কি রাগ করেছে? আর সে কথাগুলোর অর্থ কি? সে যা ভাবছে তাই? তাহলে যে বড্ড বিপদ। হুমা 1-2 না ভেবে পাশে শুয়ে পড়ে দূরত্ব বজায় রেখে, তবে ঘুম এলো না তার সহজে। একটু আগের পরিস্থিতি ভাবতে শুরু করেই তার একরকম ভয় লাগতে শুরু করলো। না এই জন্য না যে তার মনে হচ্ছে আলভি তার কোনো ক্ষতি করতে পারে, তবে ওই জন্য যে সে হয়তো আলভির তার জন্য হয়তো ভবিষ্যতে বড় এক ক্ষতি হয়ে যাবে। এমন না যে হুমা আর কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু বিশ্বাস তাকে আদৌ হবে তার ভালোবাসা নামক অনুভূতির উপর? তার ভীষণ ভয় করে যে এই শব্দটাকে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে হুমা। তার ঘুম ভাঙল মাঝরাতে। উঠেই দেখে তার আর আলভির মাঝে আলভির মাথার নিচের বালিশটা। সে খুশি হবে না দুঃখী সে বুঝতে পারল না। হুমা খেয়াল করলো আলভি ঘেমে গেছে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে আলভিকে বাতাস করতে লাগলো।
শেষ রাত পর্যন্ত বাতাস করল। কারেন্ট এলো সকালে। সে মুহূর্তে তার হাত যেন ব্যথায় ভেঙে পড়ছিল। কিসের এত চিন্তা, এত যত্ন? তাহলে কি সে একই ভুলটা আবার পুনরাবৃত্তি করতে বসেছে? না, কারো যত্ন নেওয়া তো ভালোবাসার লক্ষণ না, তাই না? যদি হয় তবে এই যত দ্রুত সম্ভব তার নিজেকে সামলাতে। হুমা আর আলভি পরের দিনই সকালে রওনা দিল। কেউ কোনো কথা বলল না, এমনকি বাড়িতে পৌঁছেও তাদের কোনো কথা হলো না। হুমা চাইছিল আলভি নিজে কিছু বলুক, কিন্তু তা হলো না। আলভি মুখ দিয়ে কোনো কথা বের করলো না। পরের দিন সকালে হুমা উঠানে বসে মেহেদি দিয়ে দিচ্ছিল আফিয়াকে, এবং গতকাল কিভাবে আলভি তাকে বাঁচিয়েছে তাও বলছিল। আফিয়া চোখ দুটো বড় বড় করে বলল, বলো কি, এত কিছু হয়ে গেল? আল্লাহ, যদি বড় কোনো ক্ষতি হয়ে যেত। আচ্ছা হুমা, তুমি না সেলফ ডিফারেন্স ক্লাস নিয়েছিলে? তাহলে তুমিও তো নিজেকে বাঁচাতে পারতে। আমার মাথা সে মুহূর্তে কাজ করছিল না কোনো মতেই। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। 5টা ছেলে, তাও আবার নেশা করা। এছাড়া আমি শুধু বেসিকটা জানতাম। 2.5 মাসের পর ক্লাস বন্ধ করে দিয়েছিলাম। 1 বা 2 জন হলে আমিই সামলে নিতাম, কিন্তু এবারের পর সিরিয়াস নিব নিজের সেফটিকে। গতকাল এমন অবস্থায় পড়ার পর বুঝেছি যে শুধু বল দিয়েই সব হয় না। সঠিক সিদ্ধান্ত এবং ঠান্ডা মাথায় সঠিক বুদ্ধি প্রয়োগ করা প্রয়োজন। ভাগ্যিস আলভি ছিল সাথে, না হয় আল্লাহ জানে কাল কি হতো। হুমার পাশে বসা তার চাচাতো বোন নওশিন এসব শুনে বলল, ওয়াও, আলভি তো দেখি একদম হিরোদের মতো আপুকে বাঁচিয়েছে। আলভি কি রে, তোর কত বড়? ভাইয়া বলে ডাকবি? কোথায় বেশি বড়? তোমার মতো সেও আমার 4 বছরের বড়। তুই তো আমাকে আপু ডাকিস না, তাই ওকে ভাইয়া ডাকবি। আপু এমন খ্যাচর খ্যাচর করো না তো। খ্যাচর খ্যাচর আবার কি? নওশিন উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। সাথে সাথে সামনের দিকে দৌড়ে গেল। হুমা ও আফিয়া দুজনই অবাক। সামনে তাকিয়ে তারা তাদের পাশে তাকিয়ে দেখে আলভি দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। নওশিন তার কাছে যেয়ে বলছে, ঘুম ভালো হয়েছে আপনার? আলভি উত্তর না দিয়ে হেসে জিজ্ঞেস করলো, আরে নওশিন, কেমন আছো তুমি? এঙ্গেজমেন্টের পর আজ প্রথম দেখছে। আমি আপনার ফেসবুকে নক দিয়েছিলাম, আপনি দেখেননি? মেসেজ রিকোয়েস্ট দেখা হয় না তাই। আপনি তো এদিকে আর তেমন আসেনি না, তাই না? কুমিল্লার বাড়িতে গিয়েছেন শুধু। এদিকে অনেক সুন্দর জায়গা আছে, আমার সাথে যাবেন? কেন নয়, চলো দেখে আসে। হুমা হাঁ করে তাদের যাওয়া দেখল শুধু। আফিয়ার দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় করে বলল, আপু ওরা একা গেল যে, তুমি কিছু বলনি কেন? আমি কি বলবো, ওরা ঘুরতেই তো গেছে। কি হলো তোমার হঠাৎ? হুমা কিছু বলল না। মুখ ফুরিয়ে আবারও মেহেদি দিতে শুরু করলো আফিয়ার হাতে। আফিয়া প্রথমে না বুঝলেও কিছুক্ষণের মধ্যেই হুমার ভাবসাব দেখে আজ করতে পারলো ব্যাপারটা কি। তাই দুষ্টুমি করে বলল, আচ্ছা হুমা, আলভি এবং নওশিনকে একসাথে ভালো দেখায়, তাই না? হুমা ভ্রুকুচকে তাকায় আফিয়ার দিকে। আফিয়া আবার বলল, না দেখো, আলভি তো একবার বলতেই চলে গেল নওশিনের সাথে। তুমি তো ওর ফ্রেন্ড, তাই না? তুমি জিজ্ঞেস করে দেখো তো ওর মনে কি চলে। এই মেহেদি ভালো কাজ করছে না, আমি যে নতুন মেহেদি নিয়ে আসছি। বলেই হুমা উঠে গেল। এদিকে আফিয়া তা দেখে একটুখানি হেসে নিজেই বলল, কেউ একজন জেলাস ফিল করছে। যাক, এটা আমার প্ল্যানের জন্যই ভালো। সন্ধ্যার দিকে হলুদের অনুষ্ঠান করার কথা ছিল, অথচ ঘনিয়ে এলো রাত। হুমা তৈরি হয়ে নিল নীল শাড়ি পরে। বরপক্ষের সবাই নীল রঙের শাড়ি ও পাঞ্জাবি পরছে, এবং কনেপক্ষের সবাই হলুদ। হুমারই সবচেয়ে বেশি দেরি হচ্ছে আজ। প্রথমে আফিয়াকে সাজাতে যেয়ে সময় লাগলো, তারপর তার সব বোন লাইন লাগিয়েছিল তার কাছে সাজার জন্য। সবাইকে সাজিয়ে নিজেরই দেরি হয়ে গেল। কেউ তাকে একবার দেখতেও আসলো না। এখন সে যুদ্ধ করছে তার চুলের খোপায় ফুল লাগানোর জন্য। আলভি হুমাকে খুঁজছিল গত পরশু রাতের ঘটনা নিয়ে, ওকে বলা উচিত। ওর সাথে এ ব্যাপারে কোনো কথাই হলো না। আল্লাহ জানে মেয়েটা কি ভাবছে। সে আচমকাই এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলবে নিজেই ভাবতে পারছে না সে। নিজেরই লজ্জা লাগছে তার। সে কেন হঠাৎ এমন করলো নিজেও বুঝতে পারছে না। হুমা তাকে নিয়ে ভাবছে সেই জানে। আলভি বাইরের রুমটাই যেয়ে দেখে হুমা তার খোপায় ফুল লাগানোর চেষ্টা করছে, যাতে সে বারবার ব্যর্থ হচ্ছে। রুমে আর কেউ নেই, তাই এই সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। সে গেল হুমার কাছে। বড় একটা আয়নার সামনে দাঁড়িয়েছিল হুমা। ঠিক তার পিছনে যেয়ে দাঁড়ায় আলভি। সে ডাক দিল,
হুমা? হুমা চোখ তুলে তাকায়। আলভি তো তাকিয়েছিল সে আয়নার মাঝেই। সে আয়নার মাঝেই দর্শন হলো তার সেই নীল চোরা নয়নের, যা তার কাছে কোনো গভীর নীল সমুদ্র হতে কম মনে হয় না। সে সমুদ্রে কেউ তাকিয়ে ডুবেনি বলে আলভির ভারী সন্দেহ। হুমার কণ্ঠে ধ্যান ভাঙল তার। ডাকছিলে? হ্যাঁ, ওই আপু বললো তোমাকে দেখছে না, তাই আর কি। আমি সাহায্য করব? প্রয়োজন নেই, থাক। আলভির কানে যেন কথাটাই গেল না। সে তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল। আলভির ছোঁয়া হুমার হাতে লাগতেই হাত সরিয়ে নেয় হুমা। হঠাৎ এক বেমানান পরিস্থিতির সৃষ্টি হলো। হয়তো গত পরশুর দিনটি জীবন থেকে মুছে ফেলা যেত, তাহলে আজ এই পরিস্থিতিটা এতটা বাজে মনে হতো না। আলভি হুমার কিছুটা কাছে গেল, যতটা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি কাছে। সে হুমার চুলগুলো হঠাৎ খুলে দিল। হুমা অবাক হয়ে বলল, কি করছো? তোমাকে খোলা চুলে বেশি মানায়, খোপায় না। আর সবচেয়ে বেশি কখন সুন্দর লাগে জানো? যখন হাওয়ায় তোমার কেশ এলোমেলো হয়ে যায় এবং তুমি বিরক্ত হয়ে তা ঠিক করতে ব্যস্ত হয়ে যাও। হুমা চোখ নামিয়ে নিয়েছিল, কিন্তু কথাটা শোনার পর আবারও চোখ তুলে তাকাই সে। দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে নিজেকে বলল, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ আলভি, তার দায় আমি শোধ করতে চাই, তবে তোমাকে ভালোবেসে নাই। আমি যে আবার ভালোবাসতে পারবো, কিন্তু ভালোবাসা শব্দে আর কখনো বিশ্বাসটা জন্মাবে না আমার। কি বললে? না কিছু না। দরজায় টোকা পড়ে। আলভি হুমার খোলা চুলের এক পাশেই গোলাপ ফুল বেঁধে দিচ্ছিল। খুলে ক্লিপ লাগানো শেষেই দরজার দিক থেকে শব্দ শুনতেই সে তাকায় পিছনে। দরজা খোলা। সে দেখে ধ্রুব এবং আহাত দাঁড়িয়ে আছে সেখানে। ধ্রুবর তীক্ষ্ণ দৃষ্টি। আলভি তাদের দেখেই থতমত খেয়ে গেল। আহাত দৌড়ে এসে আলভির কাঁধে হাত রেখে বলল, শালা, একবার খোঁজও নিলি না আমরা এসে পৌঁছালাম নাকি? আয় তো এবার আমার সাথে। মেয়েরা 2 দিনের জন্য 2 বস্তা জামা কাপড় নিয়ে আসছে। আলভি অবাক। সে তো তার বন্ধুদের মধ্যে কাউকে বলেনি, তাহলে তারা এখানে কিভাবে? আলভি হুমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিল সে ধ্রুবকে দেখে ঠিক আছে নাকি, তার কোনো সমস্যা হচ্ছে নাকি। কিন্তু আহাদের জন্য কিছুই হলো না। আহাদ তাকে একটা কথাও বলতে দেয়নি, এক প্রকার জোর করে নিয়ে গেল। হুমাও সেখান থেকে বের হওয়ার জন্য রওনা দিল। দরজার কাছে যেতেই ধ্রুব তার হাত ধরে নিল। হুমা তো নির্বাক। সে তার হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছো? আমার হাতটা ছাড়ো, কেউ দেখে নিলে সমস্যা হবে। আর তোমাকে সাহস কে দিয়েছে আমাকে ছোঁয়ার? ধ্রুবর চোয়াল শক্ত। সে এক টানে হুমাকে কাছে টেনে নিয়ে বলল, একটু আগে আলভির সাথে যা করছে তা কারো চোখে পড়তো না। ধ্রুব রাগান্বিত দৃষ্টিতে তাকায় হুমার চুলের দিকে। এক টানে 3টা চুল ছিঁড়ে ফেলে। এত জোরে টান লাগায় হুমা ব্যথায় কুঁকড়ে ওঠে। সে নিজের মাথায় হাত রেখে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমার সমস্যা কি? তুমি আমার সকল সমস্যা এবং সকল সমস্যার সমাধান তুমি। হুমা কথাটা শুনে বিস্মিত দৃষ্টিতে তাকায় ধ্রুবর দিকে। এমন সময় কিছু শব্দ শুনতে পায় তারা। ডান দিকে তাকিয়ে দেখে আলভি এবং আলভির স্কুল বন্ধুরা সেদিকে দাঁড়ানো। আলভির চোখে কিছুটা বিস্ময়। আলভি সাথে সাথে সেখানে ব্যাগ রেখে অন্যদিকে হাঁটতে শুরু করলো। সবাইকে দেখে ধ্রুব আপনা আপনি হুমার হাত ছেড়ে দেয়। ধ্রুবর হাত ছাড়াই হুমা ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এখন হাত ছাড়লে কেন? সবাই এসে পড়েছে এই ভেবে? নাকি সবার সামনে তোমার সাহস নেই নিজের ভালোবাসার কথা বলার এই জন্যে? ইউ নো হোয়াট, তোমার মতো মানুষ ভালোবাসার যোগ্য না। যে মানুষ ভালোবাসতে ভয় পায় তার জন্য ভালোবাসাটা বেমানান। আর তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, কারণ এখন আমি অন্যকে ভালোবাসলেও ভালোবাসাকে বিশ্বাস করতে পারি না। হুমা এতটুকু বলেই সেখান থেকে রওনা দিল। যাওয়ার আগে মিলির সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলল, যে মানুষকে ছিনিয়ে নিয়েছিস তা সামলানোও শেখ। হুমা অন্য কারো জিনিসে বা মানুষের নজর দেয় না। সাফা তাচ্ছিল্য হেসে বলল, তাই আই থিঙ্ক অতীতের কথাগুলো কেউ ভুলে গেছে। হুমা 2 হাত আড়াআড়ি ভাঁজ করে একইভাবে হেসে বলল, একদম তাই। আর আমি অতীতের কথা ভুলিনি। আমি অতীত ভুলে গেলে তোর দেওয়া কষ্টগুলোর হিসাব তুই এই জীবনে দিতে পারতি না। শরীরের আঘাতের কথা বলছি না, আত্মার আঘাতের কথা বলছি। আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের বান্ধবী, সে আমার সাথে 8 বছরের বন্ধুত্বটাও অবিশ্বাস করলো কেবলমাত্র তোর জীবনে 1.5 বছরের জন্য আসে একটি পুরুষের জন্য। জানিস কি, ধ্রুব থেকে তুই আমাকে বেশি কষ্ট দিয়েছিস। সাফার হাসিটা হঠাৎ মলিন হয়ে গেল। মুখটার ভাব পাল্টে গেল। সে ভেজা কণ্ঠে বলল,
আর তুই যা করেছিস তা তো শত্রুর কাছ থেকেও আশা করা যায় না। তার কি শুধু আমার সাথে না, মিলির সাথেও, আমাদের সবার সাথে। একটা উপদেশ দেই, একটাও কটু কথা বলিস না সাফা। কোনোদিন যদি সত্য সামনে আসে তাহলে নিজেকে আর ক্ষমা করতে পারবি না। আবার সে মিলির দিকে তাকিয়ে বলল, তবে একটা কথা ঠিক, কিছু বন্ধুতা করে যা শত্রু থেকেও আশা করা সম্ভব নয়। তবে একটা কথা আরও আছে, মিথ্যার সময়টুকু সীমিত, পরিণতি কাউকে ছাড়ে না। হুমা একবার পিছনে ফিরে ধ্রুবকে দেখে সেখান থেকে চলে গেল। হুমা যাওয়ার পরপরই হঠাৎ করে সাফা কেঁদে দেয়। আহাত মাথা ঝুঁকিয়ে সাফার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোর হঠাৎ করে কি হলো? সাফা আরো ফুপিয়ে কেঁদে ওঠে। ধ্রুব দূর থেকেই বলে, ওর বেস্ট ফ্রেন্ড ওর সাথে যত বেইমানি করুক না কেন, ও আজও তাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, এই কারণে কাঁদছে ও। বলি সে ভিতরে যেতে নিলেই মিলি জিজ্ঞেস করে, আর তুমি কেন ওর হাত ধরেছিলে? আজও ভালোবাসো বলো? প্রশ্নটা শুনে থমকে দাঁড়ায় ধ্রুব। সে উত্তর না দিয়ে এগিয়ে যায়। হুমা অনুষ্ঠানের সেখানে যে অনেক খুঁজে আলভিকে কিন্তু পায় না। ওর সাথে কথাটা ক্লিয়ার করার ইচ্ছা ছিল। আলভি সম্ভবত ভুল বুঝছে তাকে। কিছুক্ষণ খোঁজার পর আলভিকে সে পায় নওশিনের সাথে। আলভি এতটা স্বাভাবিকভাবে নওশিনের সাথে কথা বলছে যে মনেই হচ্ছে না যে একটু আগে কিছু হয়েছে। এই দৃশ্যটা দেখে তার নিজের পক্ষ রাখার ইচ্ছাটা মরে গেল। সে সোজা যেয়ে আফিয়ার পাশে বসল। আলভিকে সে কেন নিজের পক্ষটা বলতে চাইছিল সে নিজেও বুঝতে পারছে না। মধ্যরাত তখন। কিছু সময় পূর্বে অনুষ্ঠান শেষ হয়েছে। আলভি এই মুহূর্তে বসে আছে হুমাদের বাড়ির সামনের পুকুর পাড়টায়। সেখানে বসে তাকিয়ে আছে সে হুমাদের বাড়ির দোতলার জানালার দিকে। হুমা সেখানে বসে বই পড়ছে ধ্যান সহকারে। অন্য কোনো দিকে তার মোটেও ধ্যান নেই। হঠাৎ তার মনে হলো কেউ তার পাশে এসে বসেছে। সে পাশে তাকিয়ে দেখে ধ্রুবকে। ধ্রুবকে দেখে সে প্রথমে একটু হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নেয়। ধ্রুব তাকে বলল, তুই রাগ করিসনি তো আমরা যে এসেছি? আসলে আফিয়া আপু ফোন করে নিজে বলছিল না, আসলে খারাপ দেখা যেত।